আসসালামু আলাইকুম। আমরা আমাদের মেডিয়েট গ্রুপের তরফ থেকে আমাদের যে প্রি মেডিকেল কোর্সটা চলতেছে, আজকে তো 3 নাম্বার ক্লাস। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব জায়গায় তোমাদের যেসব গ্রুপ আছে সেই সব গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। আর হইলো গিয়ে তোমাদের যেসব ফ্রেন্ডরা আছে তাদের মেনশন দিতে থাকো, যাতে তারা ক্লাসে অংশ নিতে পারে। আর আমরা ক্লাসটা 2 মিনিটের মধ্যে শুরু করব। যতক্ষণ আমরা ক্লাসটা শুরু করতেছি ততক্ষণ বোর্ডে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সার দাও। বোর্ডে যে কোশ্চেনটা আছে দেখো, শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? ঠিক আছে, 4টা অপশন আছে। এই কোশ্চেনটার অ্যান্সার দিতে থাকো, ততক্ষণে সবাই জয়েন করতে লাগুক। তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শুরু করব। সবাইকে মেনশন দিয়ে দাও আর গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা, বোর্ডের কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দাও। অ্যান্সারটা কি হবে? শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম নাকি গলগি বডি? ঠিক আছে, গতদিন যা পড়াইছিলাম তার ভিত্তিতে কোশ্চেনটা দিছি। আশা করি তোমরা যারা ক্লাস করছো তারা সবাই এটা পারবা। আচ্ছা, তোমাদের আজকে কিন্তু পরীক্ষা ছিল 6টার সময়। তোমরা যারা পরীক্ষা দিছো তাদের যদি কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমাদের, সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো। আমি তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, শাকিল মুন্সি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও কমেন্টে। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, দেরি করো না। কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়ে দাও। ঠিক আছে, শক্তি রূপান্তরের অঙ্গাণু হবে কোনটা? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম নাকি গলগি বডি? তাসলিমুর রহমান বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাকিল মুন্সি অ্যান্সার দিছ ক নাম্বার, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, শাম্মিন ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তোমরা সবাই বলতেছো শক্তি রূপান্তরের অঙ্গাণু এ বলতেছো তোমরা। আচ্ছা, ঠিক করে চিন্তা করো তো গতদিন কি বলছিলাম আমি? শক্তি রূপান্তরের অঙ্গাণু কি এ? তোমরা সবাই তো এ অ্যান্সার দিচ্ছ। এ কি অ্যান্সার? শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা হবে? একজন ঠিক অ্যান্সার দিছ ক্লোরোপ্লাস্ট, সিদরাতুল মুনতাহা। তোমার অ্যান্সারটা ঠিক আছে আপু, সিদরাতুল মুনতাহা। দেখো, খ নাম্বার অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া হবে না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, ওকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি ঘর। বাট শক্তি রূপান্তরের অঙ্গাণু হইল ক্লোরোপ্লাস্ট। কারণ কি? ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিটাকে নিয়ে সৌরশক্তিটাকে বা সূর্যের শক্তিটাকে নিয়ে নিজের রাসায়নিক শক্তি তৈরি করতেছে, অর্থাৎ নিজে খাদ্য তৈরি করতেছে। খাদ্যের মধ্যে যে শক্তি থাকে তাকে আমরা বলতেছি রাসায়নিক শক্তি। এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছে, এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হবে শক্তি রূপান্তরের অঙ্গাণু। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোমরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমি যেবার এইচএসসি দিছিলাম সেইবার কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? শক্তি রূপান্তরের অঙ্গাণু হবে ক্লোরোপ্লাস্ট, যে কারণ এটা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা গতদিন কোষের অঙ্গাণুগুলো পড়ছিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্গাণুগুলো শেষ করছিলাম। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো নিউক্লিয়াস। আমরা কি দিয়ে শুরু করব? আমরা নিউক্লিয়াস দিয়ে শুরু করব। নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা। ঠিক আছে, কোষের প্রাণকেন্দ্র বা কোষের কেন্দ্রিকা। একই সাথে এটাকে কোষের মস্তিষ্কও বলা হয়। কোষের মস্তিষ্কও বলা হয়, কারণ কোষের যত কাজ আছে সব কিছুর কেন্দ্র হইল নিউক্লিয়াস। ঠিক আছে, এই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বা কোষের
মস্তিষ্ক। এখন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। আমরা পড়ছিলাম মনে আছে কোষ কে আবিষ্কার করে? বলো তো, কমেন্ট সেকশনে অ্যান্সার করো তো। আমরা পড়ছিলাম যে কোষ কে আবিষ্কার করে, আমাকে বলো কোষ কে আবিষ্কার করেন। ঠিক আছে, কোষ কে আবিষ্কার করেন? ততক্ষণ আমরা নিউক্লিয়াস দেখি। নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কত সালে আবিষ্কার করেন? এই একটা সাল তোমাদের পড়া লাগবে। 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। কোথায় আবিষ্কার করেন? ইনি অর্কিডের কোষে আবিষ্কার করেন। অর্কিডের কোষে, অর্কিডের কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। অর্কিডের কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। ওইন্দ্রিলা অ্যান্সার দিছে রবার্ট হুক। হ্যাঁ ঠিক আছে, কোষ আবিষ্কার করছিল রবার্ট হুক আর নিউক্লিয়াস আবিষ্কার করছেন রবার্ট ব্রাউন। এবার দেখো, আমি বলছিলাম যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আদি কোষ একটা প্রকৃত কোষ। এখন আমাকে বলো, আদি কোষে কি নিউক্লিয়াস আছে নাকি নিউক্লিয়াস নাই? আমাকে বলো, আদি কোষে নিউক্লিয়াস আছে নাকি নিউক্লিয়াস নাই? আদি কোষে নিউক্লিয়াস আছে নাকি নিউক্লিয়াস নাই? দেখো, আদি কোষে নিউক্লিয়াস নেই। ঠিক আছে, কোনো নিউক্লিয়াস নেই, আদি কোষে নিউক্লিয়াস নেই। প্রকৃত কোষে নর্মালি সব কিছুতে নিউক্লিয়াস থাকে, বাট প্রকৃত কোষের মধ্যেও ব্যতিক্রম আছে। প্রকৃত কোষের মধ্যেও ব্যতিক্রম আছে। প্রকৃত কোষের মধ্যে কিছু কোষে নিউক্লিয়াস থাকে না। প্রকৃত কোষের মধ্যে কোনগুলোতে নিউক্লিয়াস থাকে না? প্রকৃত কোষের মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে সিভ কোষ, আর প্রাণীর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে প্রাণীর আরবিসি, এদের নিউক্লিয়াস থাকে না। আরো ভালোভাবে বললে এরা যখন পরিণত হয়, পরিণত অবস্থায় এদের নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস নাই। তাইলে নর্মালি আদি কোষে নিউক্লিয়াস একদমই থাকে না, আর প্রকৃত কোষের মধ্যে সিভ কোষ আর আরবিসিতে নিউক্লিয়াস নাই। কোন অবস্থায়? যখন এরা ম্যাচিউর হয়, অর্থাৎ প্রকৃত কোষে। হ্যাঁ, তোমরা সবাই নেই অ্যান্সার দিছো, তাইলে তোমরা ওই জিনিসগুলো মনে আছে তোমাদের, সাবাস। এই কিছু ইনফরমেশন আছে, এইগুলো তোমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। ঠিক আছে, যাতে তোমরা নর্মাল বইটা না খুলেও যাতে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে পারো, কিছু অ্যাবসলিউট কোশ্চেন। যেমন আদি কোষে নিউক্লিয়াস নাই, শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। কোষের পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? গলগি বডিকে। তারপর প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? রাইবোজোমকে। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করবা যাতে বই না খুলেই তোমাদের মাথার মধ্যে এগুলো ঢুকে যায়, তাইলে পরবর্তীতে এই অধ্যায় পড়া একদমই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাইলে প্রকৃত কোষে কোনটাকে কোথায় নিউক্লিয়াস থাকে না? সিভ কোষ আর আরবিসিতে। এদের যখন পরিণত হয় এদের কোনো নিউক্লিয়াস থাকে না। এখন দেখো, কিছু কিছু প্রকৃত কোষে মানে তোমার একের অধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কিছু কিছু কোষে একের অধিক নিউক্লিয়াস থাকে। তাহলে একের অধিক নিউক্লিয়াস থাকে কাদের? একের অধিক। সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, বাট একের অধিক নিউক্লিয়াস থাকে কিছু কিছু প্রাণীতে, যেমন ভসেরিয়া। ভসেরিয়া প্রাণী না, এটা উদ্ভিদ মূলত। ভসেরিয়া, বট্রিডিয়াম, দেন স্যাফরোপ্লিয়া, এগুলোতে একের অধিক নিউক্লিয়াস থাকে। আর প্রাণী কোষ যদি চিন্তা করো তাহলে পেনিসিলিয়ামে একাধিক নিউক্লিয়াস থাকে, পেনিসিলিয়াম। এখন দেখো, যে সকল উদ্ভিদ কোষে একের অধিক নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় সিনোসাইট। তাদেরকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়, সিনোসাইট। আর যে সকল প্রাণী কোষে একের অধিক নিউক্লিয়াস থাকে, উদাহরণস্বরূপ পেনিসিলিয়াম হলো একটা ছত্রাক। ঠিক আছে, ছত্রাককে আমরা নর্মালি প্রাণী কোষ ধরা হয়, বাট অনেক ক্ষেত্রে এটা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মাঝামাঝি ধরা হয়। বাট যে সকল প্রাণী কোষে বহু সংখ্যক নিউক্লিয়াস থাকবে, একের অধিক নিউক্লিয়াস থাকবে, সে সকল প্রাণী কোষকে বলা হবে হলো গিয়ে তোমার প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আদি কোষে নিউক্লিয়াস কখনোই থাকবে না। প্রকৃত কোষে সিভ কোষ আর আরবিসিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস নাই। একের অধিক নিউক্লিয়াস থাকবে ভসেরিয়া, বট্রিডিয়াম আর স্যাফরোপ্লিয়া আর পেনিসিলিয়াম। যে সকল উদ্ভিদ কোষে একের অধিক নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হবে সিনোসাইট। আর যে সকল প্রাণী কোষে একের অধিক নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলা হবে প্লাজমোডিয়াম। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবা, কোষের সাধারণত 10 থেকে 15% নিউক্লিয়াস। কোষের 10 থেকে
15%ই নিউক্লিয়াস নর্মাল কোষের ক্ষেত্রে, বাট স্পার্মের ক্ষেত্রে বা শুক্রাণুর ক্ষেত্রে এদের 90%ই থাকে নিউক্লিয়াস, 90%। তাইলে নর্মাল কোষে নিউক্লিয়াস থাকে 10 থেকে 15%, আর স্পার্মের ক্ষেত্রে বা শুক্রাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে 90%। ঠিক আছে, গতদিন আমরা পড়ছিলাম কোষে মাইটোকন্ড্রিয়ার পার্সেন্টেজ। তোমরা কমেন্টে বলো তো কোষে মাইটোকন্ড্রিয়ার পার্সেন্টেজ কত, কোষের আয়তনের কত পার্সেন্ট মাইটোকন্ড্রিয়া, অ্যান্সার দাও। ততক্ষণে আমরা নিউক্লিয়াসের গঠনে চলে যাই। আচ্ছা, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসে গঠনে 4 ধরনের জিনিসপত্র পাওয়া যায় বা 4টা অংশে ভাগ করা যায় নিউক্লিয়াস। ঠিক আছে, কি কি পাওয়া যায়? ফার্স্টে নিউক্লিয়ার এনভেলপ পাওয়া যায়, নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ মানে কি? এটা হলো নিউক্লিয়াসের যে আবরণী ঝিল্লি। ঠিক আছে, তাইলে সাপোজ আমি যদি একটা গোল নিউক্লিয়াস ধরি, তাইলে তার যে আবরণীটা হবে তাকে আমরা বলবো নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, তাহলে এই যে দ্বিস্তরী যে আবরণটা, তাহলে নিউক্লিয়ার এনভেলপ হবে কয় স্তর বিশিষ্ট? এটা হবে দ্বিস্তরী। ঠিক আছে, দ্বিস্তরী নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার এনভেলপ, এটাকে বলবে নিউক্লিয়ার এনভেলপ। এটা কয় স্তরী হবে? দ্বিস্তরী। আর দেখো এর মাঝখানে মাঝখানে ছিদ্র থাকবে, এই ছিদ্রটাকে বলা হবে নিউক্লিয়ার রন্ধ্র। কি বলা হবে? নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র এর কাজ কি? এ হইল গিয়ে কোষের সাইটোপ্লাজমের সাথে আমার নিউক্লিয়াসের যোগাযোগ রক্ষা করবে। ঠিক আছে, এর কাজ কি? এ হইল গিয়ে কোষের নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের যোগাযোগ রক্ষা করবে। নর্মালি নিউক্লিয়ার রন্ধ্র হইল গিয়ে তোমার 9 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট। কতটুকু? 9 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কতটুকু? 9 ন্যানোমিটার। ঠিক আছে, 9 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট। এখন আমাকে বলো তো কোনো কিছু এনভেলপ বা আবরণী ঝিল্লি কি দ্বারা গঠিত হয় বলো তো? মেইনলি নর্মালি কি থাকে? তাকে লিপোপ্রোটিন থাকে অথবা ফসফোলিপিড থাকে, মেইনলি ফসফোলিপিড দ্বারা গঠিত হয়। তোমরা কি মাইটোকন্ড্রিয়ার অ্যান্সারটা দিছো? 20%। হ্যাঁ, তোমরা অনেকে পারছো। তাসনিম, ঐন্দ্রিলা, জুবায়ের, নীলা, শাম্মী, প্রিয়ন্তী সাহা, স্বর্ণা বিশ্বাস, শাকিল। হ্যাঁ, কোষের 20% হইল মাইটোকন্ড্রিয়া, আর নিউক্লিয়াস কত পার্সেন্ট? 10 থেকে 15%। এখন দেখো নিউক্লিয়ার রন্ধ্র হলো 9 ন্যানোমিটার, আর নিউক্লিয়ার রন্ধ্র বা এনভেলপ, কোনো একটা এনভেলপ কি দ্বারা গঠিত হয়? নর্মালি ফসফোলিপিড দ্বারা গঠিত হয়। তাইলে এই এনভেলপ কি দ্বারা গঠিত? এটাও ফসফোলিপিড দ্বারা গঠিত। এখন আসো, নিউক্লিয়ার রন্ধ্র গেল, নিউক্লিয়ার এনভেলপের যে গঠনটা আছে এই গঠনটা তোমাদের ডিটেলসে পড়ার দরকার নেই। আমি দেখছি তোমাদের বইতে ডিটেলসে আছে, ওইটা ডিটেলসে পড়ার দরকার নাই। খালি মনে রাখবা যে ওখানে একটা প্রোটিন থাকে যে এই নিউক্লিয়ার রন্ধ্রটাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, এখানে একটা প্রোটিন থাকে, প্রোটিনটাকে কি বলে? ট্রান্সপোর্টার প্রোটিন। ঠিক আছে, ট্রান্সপোর্টার মানে ট্রান্সপোর্টে হেল্প করে। ঠিক আছে, তাইলে এখানে একটা ট্রান্সপোর্টার প্রোটিন থাকবে যে ওকে ট্রান্সপোর্টে হেল্প করবে। এখন দেখো নিউক্লিয়াসের মধ্যে নেক্সট কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে 2 নাম্বার যেই জিনিসটা থাকবে, নিউক্লিয়ার রন্ধ্রটা মুছে দিয়ে নিই, নিউক্লিয়ার প্লাজম। নিউক্লিওপ্লাজম, দেখো নিউক্লিওপ্লাজম হলো নিউক্লিয়াসের মাতৃকা। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে আমার যে প্রোটোপ্লাজমিক অংশটা আছে, প্রোটোপ্লাজম বলতে কি বোঝায়? কোষের সজীব বস্তু। তাইলে নিউক্লিয়াসের মধ্যে কোষের যে সকল সজীব বস্তু পাওয়া যাচ্ছে তাকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসের আন্ডারে বা নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজমিক রসটা থাকে, প্রোটোপ্লাজমিক রসটা থাকে, এই রসটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এর মধ্যে যেই মাতৃকাটা রয়েছে বা আমার যেই রসটা প্রোটোপ্লাজমিক অংশটা রয়েছে তাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের অপর নাম আছে একটা, এটা তোমাদের পড়া লাগবে। নিউক্লিওপ্লাজমকে বলা হয় ক্যারিওলিম্ফ। কি বলা হয়? ক্যারিওলিম্ফ।
ক্যারিওলিম্ফের কাজ কি হবে? ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজমের কাজ কি হবে? দেখো, এর মধ্যে নিউক্লিয়াসের আর যত কিছু আছে, অন্য যত কিছু অঙ্গ আছে নিউক্লিয়ার এনভেলপ বাদে, এসব কিছুকে নিজের মধ্যে রাখতেছে, অর্থাৎ নিজের মধ্যে ধারণ করতেছে। ঠিক আছে, তাইলে এর মধ্যে যে সকল এনজাইম থাকবে সেই এনজাইমগুলো এর মধ্যে আছে, আর সেই এনজাইমগুলো এর মধ্যেই কাজ করবে। ঠিক আছে, এই জন্য একে বলা হয় এনজাইমের কর্মকেন্দ্রের মূল ক্ষেত্র, এনজাইমের কাজের মূল ক্ষেত্র, মূল ক্ষেত্র। ঠিক আছে, এনজাইমের কাজের মূল ক্ষেত্র বা এনজাইমের ক্রিয়াকলাপের মূল ক্ষেত্র। ঠিক আছে, এখান থেকে এই তিনটা ইনফরমেশন মনে রাখবা। আচ্ছা, ট্রান্সপোর্টারের কাজ কি? শাকিল ভাই দেখো, তুমি বলছো ট্রান্সপোর্টারের কাজ কি, নাম দেখেই কাজটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সপোর্টার মানে কি? কোনো কিছু ট্রান্সপোর্ট করতে হেল্প করতেছে। তাহলে ট্রান্সপোর্টার প্রোটিন কি করবে? তোমার একটা বস্তুকে নিউক্লিয়াসের মধ্যে থেকে বাইরে যেতে হেল্প করবে, আবার বাইরে কোনো বস্তু থাকলে সেটা যদি নিউক্লিয়াসের মধ্যে আসতে চায় তাহলে সেটাকে আসতে হেল্প করবে। ঠিক আছে, এটাই হলো ট্রান্সপোর্টারের কাজ। আচ্ছা, সালমান অ্যান্সার দিস যে ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ, ঠিক ছিল অ্যান্সারটা। নিউক্লিয়ার ইনভেলপ হইল ফসফোলিপিড বাইলেয়ার দ্বারাই গঠিত হবে। আচ্ছা, তাহলে নিউক্লিওপ্লাজম সম্পর্কে যা জানার দরকার আমরা জানছি। এবার আমরা জানবো নেক্সট জিনিস। নেক্সটটা কি? নেক্সট হইল নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা গোলাকার ঘনবস্তু দেখা যায়। কি দেখা যায়? একটা গোলাকার ঘনবস্তু দেখা যায়, গোলাকার ঘনবস্তু দেখা যায়। ঠিক আছে, ঘন করার জন্য আমি লাল কালি দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় হইলো আমার, কি বলা হয় এটাকে? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ঠিক আছে, এটা আবিষ্কার করেন কে? বোম্যান। আর এটার নামকরণ করেন হইল ফন্টানা, নামকরণ করেন ফন্টানা, আর আবিষ্কার করেন বোম্যান। নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার বস্তু থাকে সেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। এর এখনো কোনো ঝিল্লি আছে কিনা আমরা জানি না, অর্থাৎ সেটা আবিষ্কার হয়নি, বাট এটা কি দ্বারা গঠিত আমরা সেটা জানি। এটা হলো প্রোটিন, ডিএনএ আর আরএনএ দ্বারা গঠিত। ঠিক আছে, এখন আরএনএর কাজ কি? আমরা জানি আরএনএর কাজ হইল গিয়ে তোমার এটা রাইবোজোমের সাথে মিলে প্রোটিন সংশ্লেষণ করে। তাইলে এর আমার নিউক্লিয়াসের মধ্যে যে সকল প্রোটিন সংশ্লেষিত হচ্ছে প্লাস যত নিউক্লিওটাইড গঠিত হচ্ছে সব কিছু গঠন করতেছে নিউক্লিওলাস। ঠিক আছে, অর্থাৎ এ হইল প্রোটিন সংশ্লেষণে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখতেছে। এখন দেখো 4 নাম্বার যেই বস্তুটা সেইটা হইল আমার বিভিন্ন তন্তু। আমার বিভিন্ন তন্তু থাকে এর মধ্যে, অর্থাৎ তোমার সাপোজ যে এরকম পেঁচানো কিছু তন্তু থাকে যেটা আমার নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকবে, নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকবে। কিছু পেঁচানো তন্তু থাকে যা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকবে। এই তন্তুগুলোকে বলা হচ্ছে হইল ক্রোমাটিন জালিকা। কি বলা হচ্ছে ভাইয়ারা? ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা। বা এইগুলোই হইল গিয়ে পরবর্তীতে আমার ক্রোমোজোমে পরিণত হয়। এখন দেখো, যেই ক্রোমোজোমের সাথে আমার নিউক্লিওলাস যুক্ত হচ্ছে, যেই ক্রোমোজোমের সাথে আমার নিউক্লিয়াস যুক্ত হচ্ছে সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। আর যে অংশে যুক্ত হচ্ছে সেই অংশটাকে বলে স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে নিউক্লিওলাস ক্রোমাটিন জালিকা যেখানে যুক্ত হয় তাকে বলে স্যাটেলাইট বা স্যাট। ঠিক আছে, আর যেই ক্রোমোজোমের অংশ স্যাট তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, আর ক্রোমাটিন জালিকা সাধারণত তোমার প্রচণ্ড কুণ্ডলিত অবস্থায় থাকে, এই জন্য নর্মালি এটা আমরা দেখতে পারি না। বাট যখন কোষ বিভাজন পর্যায়ে যায়, যখন কোষ বিভাজনের টাইম হয় তখন এটা পানি বিয়োজনের ফলে খাটো আর মোটা হয়। যখন এটা খাটো হচ্ছে তখন আর মোটা হচ্ছে তখন আমরা মাইক্রোস্কোপের আন্ডারে এটা দেখতে পারতেছি। ঠিক আছে, যখন আমরা এটাকে দেখতে পারতেছি তখন এটার নাম আমরা দিচ্ছি ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ক্রোমাটিন জালিকা যখন পানি বিয়োজনের ফলে খাটো আর মোটা হয়, যখন এটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যায় তখন এটাকে বলে ক্রোমোজোম। আর ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার বাদে 2 ভাগে বিভক্ত হচ্ছে তখন তাকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ক্রোমাটিড এগুলো মেইনলি একই জিনিস থেকে আসছে। ঠিক আছে, বা একই জিনিসকে বলা হয়। যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন আমরা বলতেছি ক্রোমাটিন জালিকা, যখন এটা বিভাজনে যাচ্ছে তখন আমরা বলছি ক্রোমোজোম, আর ক্রোমোজোম যখন 2 ভাগে ভাগ হচ্ছে তখন আমরা তাকে বলতেছি ক্রোমাটিড। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে বলবা যে ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে,
আচ্ছা, আয়াত বলতেছো যে সরি ভাই লেট হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, এখন দিয়ে ক্লাস করো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন ছিল নাকি? বা সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের ডিফারেন্সটা কি? সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের ডিফারেন্স হলো সাইটোপ্লাজম আর যখন তুমি কোষের পুরো কোষের সব সজীব বস্তু একসাথে চিন্তা করতেছো তখন সেটা হলো আমার প্রোটোপ্লাজম, ঠিক আছে? আর প্রোটোপ্লাজম থেকে যদি তুমি কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসটা বাদ দাও তখন যে অঙ্গাণুগুলো থাকবে আর মাতৃকাটা থাকবে সেটাকে বলা হবে সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের অংশ, ঠিক আছে, বাট পুরো প্রোটোপ্লাজমটা না, ঠিক আছে? আর সাইটোপ্লাজমে পানি থাকে হলো 65 থেকে 96%, বাট প্রোটোপ্লাজমে পানি থাকে 70 থেকে 90%, ঠিক আছে? যেহেতু কোষের সজীব বস্তুর 70 থেকে 90% পানি, এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। এই কথাটা একটু মনে রাখবে, এই কথাটা মেবি আমি তোমাদের আগে বলি নাই। ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? পানিকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। এবার দেখো, ক্রোমোজোম পড়লাম আমরা কি পড়লাম এতক্ষণ? ক্রোমোজোম পড়লাম। এবার আমরা পড়বো কোষের যে সকল নির্জীব বস্তু আছে সেসব নির্জীব বস্তু। আমাকে বলো তো কোষের নির্জীব বস্তুকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? তোমাদের কি মনে আছে? আমি যখন কোষের অংশগুলো পড়াইছিলাম তখন বলছিলাম কোষের নির্জীব বস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সঞ্চিত পদার্থ, সঞ্চিত, নিঃসৃত আর বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থ কি কি ছিল? যে সকল খাবার দাবার ছিল, প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড, এগুলো হলো আমার সঞ্চিত পদার্থ। নিঃসৃত পদার্থ কোনগুলো বলছিলাম? একটা শর্ট টেকনিক দিয়ে মনে রাখতে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? হাইপেন, ঠিক আছে? অর্থাৎ হরমোন, পিগমেন্ট, এনজাইম আর নেকটার, ঠিক আছে? আর বজ্র পদার্থ কি ছিল? বাকি যা ছিল, রেনিন, টেনিন, আঠা, গাম, অ্যালকালয়েড, এই জাতীয় যে সকল পদার্থ তাকে বজ্র পদার্থ বলে। এখন দেখো এখান থেকে 2-3টা অবজেক্টিভ তোমাদের মনে রাখা লাগবে। বজ্র পদার্থের মধ্যে খনিজ ক্রিস্টাল থাকে। খনিজ ক্রিস্টাল এক ধরনের বজ্র পদার্থ। এই যে খনিজ ক্রিস্টাল আমাদের, এই খনিজ ক্রিস্টালকে বলা হয় হইল গিয়ে ক্যালসিয়াম অক্সালেট। মেইন বা প্রধান খনিজ ক্রিস্টাল হইল কোনটা? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে? এবার এই ক্যালসিয়াম অক্সালেট আবার বিভিন্ন রকম হইতে পারে। যখন সূচার মতো হয়, যখন এরা সূচার মতো হয় তখন এদেরকে বলা হয় র্যাফাইট। আর আঙ্গুরের থোকার মতো হইলে, আঙ্গুরের থোকার মতো হইলে এদেরকে বলা হয় সিস্টোলিথ। সরি, আমি মেবি উল্টা বলছি, না ঠিক বলছি, আঙ্গুরের থোকার মতো হইলে এদেরকে বলা হয় সিস্টোলিথ, ঠিক আছে? তাইলে বজ্র পদার্থ প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা? ক্যালসিয়াম অক্সালেট। আর সূচের মতো হইলে তাদেরকে বলা হয় র্যাফাইট। আর আঙ্গুরের থোকার মতো হইলে তাদেরকে বলা হবে সিস্টোলিথ, ঠিক আছে? সঞ্চিত, বজ্র আর নিঃসৃত, তোমরা সবাই এটা ঠিকঠাক অ্যান্সার দিছো। তার মানে তোমরা ক্লাস করতেছো ভালো করে, শুনে ঠিক লাগলো, ঠিক আছে? ক্লাস করতেছো দেখে ভালো লাগলো। তোমরা আজকে পরীক্ষা দিছো সবাই? তোমাদের পরীক্ষায় মার্ক কত আজকে বলো তো আমাকে? পরীক্ষার মার্কগুলো আমাকে জানাও তো। আচ্ছা, এবার আমরা পড়বো ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম, ক্রোমোজোম কাকে বলে? ঠিক আছে, আমরা জানি যে ক্রোমাটিন জালিকা যখন খাটো আর মোটা হয়েছে তখন আমরা তাকে বলছি ক্রোমোজোম। বাট আমি যদি অ্যাকচুয়াল সংজ্ঞার ক্ষেত্রে আসি তখন আমরা কাকে ক্রোমোজোম বলবো? ক্রোমোজোম বলা হবে হইল গিয়ে তোমার যাদের অনুলিপন ক্ষমতা আছে। কিছু বৈশিষ্ট্য মনে রাখবা, তাইলেই সংজ্ঞা মনে রাখা যাবে, ঠিক আছে? 1 নম্বর বৈশিষ্ট্য হইল যাদের কি আছে? অনুলিপন ক্ষমতা আছে।
অনুলিপন মানে কি? রেপ্লিকেশন। অনুলিপন ক্ষমতা। রেপ্লিকেশন মানে কি? যারা নিজে নিজে নিজের কপি করতে পারে, ঠিক আছে। সাপোজ একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম উৎপন্ন হয়, ঠিক আছে, এই যে নিজে থেকে নিজের আরেকটা কপি সৃষ্টি করতেছে, এটাকে বলা হয় অনুলিপন ক্ষমতা, ঠিক আছে। তাইলে ক্রোমোজোমের 1 নম্বর কথা হলো এটা অনুলিপন ক্ষমতা সম্পন্ন। দেন দেখো এর নাম কি? ক্রোমোজোম। ক্রোমো কথার অর্থ হইল বর্ণ, ঠিক আছে, বা রঙিন, অর্থাৎ এরা রং ধারণ করতে পারে, এরা রং ধারণ ক্ষমতা সম্পন্ন, রং ধারণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। তাইলে এরা রং ধারণ ক্ষমতা সম্পন্ন। দেন এরা কি দ্বারা গঠিত? এরা মেইনলি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। তাইলে এই 3টা হইল ক্রোমোজোমের বৈশিষ্ট্য। ক্রোমোজোম অনুলিপন ক্ষমতা সম্পন্ন, ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা আছে, আর ক্রোমোজোম মেইনলি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। যখন তুমি সংজ্ঞা লিখবা তখন তোমার বৈশিষ্ট্যের সাথে কাজও অ্যাড করতে হবে। তাইলে ক্রোমোজোমের কাজ কি? 1 নম্বর বংশগতির বজায় রাখা, ঠিক আছে, বা বংশগতির ধারক আর বাহক হিসেবে কাজ করে। কি হিসেবে? বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে। দেন এটা ভ্যারিয়েশন সৃষ্টি করতে পারে, ঠিক আছে। এটা কি সৃষ্টি করতে পারে? এটা ভ্যারিয়েশন বা মিউটেশন সৃষ্টি করতে পারে, বা প্রকরণ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তাহলে কি করতে পারে? এরা বংশগতির ধারক ও বাহক, এরা মিউটেশন বা প্রকরণ সৃষ্টি করতে পারে। আর হইল গিয়ে না, এগুলাই। তাহলে তুমি যদি ক্রোমোজোমের সংজ্ঞা লেখো, তুমি কি কি পয়েন্ট অ্যাড করবা? এরা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণ ক্ষমতা সম্পন্ন, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, যা কি করে? বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে এবং মিউটেশন আর প্রকরণে অংশ নেয়, ঠিক আছে। সালমান পুরো সংজ্ঞাটাই লিখে দিছো। হ্যাঁ ভাইয়া, সাবাস। আচ্ছা, তোমাদের মার্ক দেখলাম হাসান 20-এ 20, সাবাস। সিদরাতুল 19, শাকিল 13, জুবাইরও 13, শর্মিষ্ঠা না তোমার নাম? মায়া, হ্যাঁ তুমি হইল 15। আচ্ছা, মার্কটা আরেকটু বাড়ানোর চেষ্টা করবা, ঠিক আছে। তোমরা 20-এর মধ্যে কমসে কম 18-19 পাওয়ার চেষ্টা করবা, বা 17 পাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। 15 থেকে বেশি তো অলওয়েজ রাখার চেষ্টা করবা, ঠিক আছে। ঠিকঠাক দেখতে পাচ্ছ না? তোমার নেটে মনে হয় প্রবলেম আছে আব্বু, সামনে আমার মনে হয় যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে তুমি যখন সংজ্ঞা বলবা তখন এই পয়েন্টগুলো সংজ্ঞার মধ্যে অ্যাড করে দিবা, তাইলে তোমার সংজ্ঞা হয়ে যাবে, ঠিক আছে। এখন ক্রোমোজোম কোথায় থাকে আমরা কিন্তু পড়ে আসছি। ক্রোমোজোম থাকে হইল কোষের নিউক্লিয়াসে অবস্থিত, এরা কোষের নিউক্লিয়াসে অবস্থিত। তবে কখনো কখনো ক্রোমোজোম সাইটোপ্লাজমে থাকতে পারে। এখন ক্রোমোজোম আদি কোষেও থাকে, ক্রোমোজোম প্রকৃত কোষেও থাকে। যখন এরা আদি কোষে থাকে তখন এদেরকে বলা হয় আদি ক্রোমোজোম। আদি কোষে থাকলে ক্রোমোজোমকে বলা হবে আদি ক্রোমোজোম, ঠিক আছে। আদি কোষে যখন থাকবে তখন এদেরকে বলা হবে আদি ক্রোমোজোম, ঠিক আছে। আদি কোষে থাকলে এদেরকে কি বলা হবে? আদি ক্রোমোজোম। এবার আসো ক্রোমোজোমের আবিষ্কার, ঠিক আছে। ক্রোমোজোম কে আবিষ্কার করে, কে নামকরণ করে, এগুলো পড়া লাগবে। তার আগে জানো যে বংশগতির ধারক ও বাহক, ক্রোমোজোম যে বংশগতির ধারক ও বাহক, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে সাটন আর বোভেরি। সাটন আর বোভেরি কে বলছে? বংশগতির ধারক আর বাহক বলছে সাটন আর বোভেরি। আর ক্রোমোজোম প্রথম যে আবিষ্কার করেন বা প্রথম যে কোষের মধ্যে লক্ষ্য করেন তার নাম হলো কার্ল নাগেলি। তার নাম কার্ল নাগেলি, ঠিক আছে। ইনি হলেও সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। এখন ক্রোমোজোমের নামকরণ করেন কে? দেখো, ক্রোমোজোমের দুইটা নাম পড়ছি না শুরুতে? আমরা ক্রোমাটিন পড়ছিলাম, ওটা তো এক ধরনের ক্রোমোজোম, আর ক্রোমোজোম নামকরণ পড়ছি। ক্রোমাটিন যে নামকরণ করেন তার নাম হলো ওয়াল্টার ফ্লেমিং। কি নাম? ওয়াল্টার ফ্লেমিং। তাইলে ওয়াল্টার ফ্লেমিং ইনি কি করেন? ইনি ক্রোমাটিন নামকরণ করছেন। আর ওয়াল্ডেয়ার নামে আরেকজন বিজ্ঞানী আছে যিনি হইল গিয়ে ক্রোমোজোম নাম দেন। কোন বিজ্ঞানী? ওয়াল্ডেয়ার। ইনি কি নামকরণ করেন? ইনি ক্রোমোজোম নামকরণ করেন।
বংশগতির ধারক আর বাহক কে বলছে? সাটন আর বোভেরি। আর মানুষের ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করেন হইল গিয়ে মানুষের ক্রোমোজোম সংখ্যা। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত বলো তো আমাকে, কমেন্টে করো, বলো মানুষের ক্রোমোজোম সংখ্যা। এটা আবিষ্কার করেন হইল পেইন্টার নামে এক বিজ্ঞানী, ঠিক আছে। মানুষের ক্রোমোজোম সংখ্যা উনি নির্ণয় করছেন, ঠিক আছে। নাম কি? পেইন্টার, ঠিক আছে, পেইন্টার। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত বলো তো আমাকে? 23 জোড়া বা 46টা, সাবাস, 23 জোড়া বা 46টা। আচ্ছা, আচ্ছা তোমরা সবাই পারছো মোটামুটি, আমি দেখছি। আচ্ছা, এখন ক্রোমোজোম কথাটার অর্থ কি আমাকে বলো তো? ক্রোমোজোম কথাটার অর্থ হইল রং বহনকারী, ঠিক আছে, রং ধারণকারী। ক্রোমোজোম কথাটার অর্থ হইল রং ধারণকারী, ঠিক আছে। অর্থাৎ এরা, ওই যে আমি বলছিলাম, এরা হইল কি সম্পন্ন? এরা রং ধারণ ক্ষমতা সম্পন্ন, এই জন্য এদেরকে বলা হচ্ছে ক্রোমোজোম। জোম, সোমা অর্থ বডি আর ক্রোমো অর্থ রং ধারণকারী, ঠিক আছে। এই জন্য এদের নাম হচ্ছে ক্রোমোজোম, কারণ এরা রং ধারণ করতে পারে। আচ্ছা, নেক্সট আসো ক্রোমোজোম সংখ্যা। দেখো বইতে দেখবা যে তোমার একটা ছকে ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, ওইখান থেকে তুমি বৈজ্ঞানিক নামগুলো যদি নাও পারো, বাট ক্রোমোজোম সংখ্যাগুলো একটু দেখে রাখার চেষ্টা করবা, ঠিক আছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। আর একটা ছক, একটা প্যারার মধ্যে লেখা আছে দেখবা কোনটার ক্রোমোজোম সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন, ওই প্যারাটা মুখস্থ করে ফেলবা। আর যেটা মনে রাখবা, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, ঠিক আছে। 46টা ক্রোমোজোম আছে মানুষের। আর এই ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোমের দৈর্ঘ্য হইল 4 থেকে 6 মাইক্রোমিটার। ক্রোমোজোম হইল 4 থেকে 6 মাইক্রোমিটার, ঠিক আছে। ক্রোমোজোম 4 থেকে 6। জম আর সোম মূলত একই কথা, ঠিক আছে। যখন বাংলায় লিখতেছে এই জন্য ক্রোমোজোম লিখতেছে, ঠিক আছে। আসলে ক্রোমোজোম দুইটা কথা সেম, একটা হলো বর্গের জ দিয়ে লিখতেছে, একটা মানে দন্তের স দিয়ে লিখতেছে। বাংলায় যখন আসে তখন এই প্রবলেম, বাট ইংলিশে অলওয়েজ SOME, সোম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রোমোজোম সংখ্যা পড়লাম আর ক্রোমোজোমের দৈর্ঘ্য জানলাম। এবার আমরা ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে পড়ব। কি পড়বো? ক্রোমোজোমের ভৌত গঠন। 4 থেকে 6 মাইক্রোমিটার পারছো। সালমান বলছো যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনে আসো। ফার্স্টে আমি ক্রোমোজোমটা আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে। ক্রোমোজোম আঁকানোর চেষ্টা করি। তোমরা বই দেখে আরো সুন্দর করে আঁকাবা, আমি জাস্ট মোটামুটি একটা আঁকাচ্ছি। পুরোপুরি কি দেখা যাচ্ছে আমাকে বললো তো, শেষ নিচ পর্যন্ত? আচ্ছা, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা বললো তো আমাকে। আচ্ছা, আচ্ছা, শর্মিষ্ঠা জিজ্ঞেস করেছে ছকের জন্য কোনো ছন্দ আছে কিনা। আসলে ওইভাবে ছন্দ নাই, বাট গল্প শুনে মনে রাখা যায়। বাট একটা গল্প বলতে গেলে আমার পুরো ক্লাসের আধা ঘন্টা চলে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি না, হয়তো অন্য আরেকদিন তোমাদের জন্য এটা আমি বলবো, ঠিক আছে। বাট ওইটা ছন্দ দ্বারা মনে রাখা বা ওই গল্প শুনে মনে রাখা তো টাফ। তার চেয়ে আমার মনে হয় তুমি যদি মুখস্থ করতে পারো সবচেয়ে ভালো হয় সেইটাই, ঠিক আছে। আচ্ছা, দেখো নিচ থেকে দেখা যাচ্ছে না, কতটুক দেখা যাচ্ছে? নিচ থেকে যতটুকু আঁকাইছি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাইলে আমি আরেকটু ছোট করে বা উপরে আঁকানোর চেষ্টা করি। এবার আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। এবার দেখো,
দেখো আমি এর মধ্যে কি আঁকাইছি, দেখো এর মধ্যে আমি অনেক সূত্রাকার তন্তুর মতো আঁকাইছি না। এই যে সূত্রাকার তন্তুগুলো, এগুলোকে বলা হয় হইল তোমার ক্রোমাটিন। কি বলা হয়? ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমোজোম মূলত এই ক্রোমাটিনেই গঠিত। ক্রোমাটিন হইল কি? আমার কুণ্ডলিত সূত্র। ঠিক আছে, কুণ্ডলিত সূত্র। এটা কি দ্বারা গঠিত? এটা হলো ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা? ডিএনএ আর প্রোটিন দ্বারা, বা ডিএনএ প্রোটিন যৌগ বলা হয়। ঠিক আছে, ডিএনএ প্রোটিন যৌগ। এই যে আমার ডিএনএ প্রোটিন যৌগ, এই ডিএনএ প্রোটিনকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। কি বলা হয়? নিউক্লিয় প্রোটিন। যখন আমার ডিএনএর সাথে প্রোটিন যুক্ত হচ্ছে, যখন আমার ডিএনএর সাথে প্রোটিন যুক্ত হয়, তখন এটাকে বলা হয় হলো নিউক্লিওসোম। এই নিউক্লিওসোম আরো পেঁচায় বা আরো অধিক কুণ্ডলিত হয়ে তোমার ক্রোমাটিন গঠন করে, আর ক্রোমাটিন আরো কুণ্ডলিত হয়ে পুরো ক্রোমাটিন জালিকা গঠন করবে। ঠিক আছে, এখন ক্রোমাটিনে তাইলে কি দ্বারা গঠিত? ডিএনএ প্রোটিন যৌগ। প্রোটিনটাকে কি বলবে? নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, বা হিস্টোন প্রোটিনও বলা হয়। ঠিক আছে, আর ডিএনএ প্রোটিনটাকে বলা হয় নিউক্লিওসোম। ঠিক আছে, এখন দেখো এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিন দুই ধরনের হয়, একটা ইউক্রোমাটিন আর একটা হেটারোক্রোমাটিন। কি বলছি? তোমার ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন যেটা, এটা হলো অধিক কুণ্ডলিত। ঠিক আছে, এটা খুবই বেশি কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত। আর ইউক্রোমাটিন যেটা, এটা কম কুণ্ডলিত। দেখো কোনো কিছু যদি তুমি বেশি পরিমাণে পেঁচায় ফেলো, তাইলে কি সেটা কাজ করতে পারে? কোনো কিছু যদি অধিক পরিমাণে পেঁচায় ফেলো, সেটা কি কাজ করতে পারে? সেটা কিন্তু কাজ করতে পারে না। তাহলে যেটা অধিক কুণ্ডলিত সেটা হবে নিষ্ক্রিয়। যেটা অধিক কুণ্ডলিত সেটা হবে নিষ্ক্রিয়, আর যেটা কম কুণ্ডলিত সেটা হবে সক্রিয়। সক্রিয় নিষ্ক্রিয় বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এইখান থেকে আমার এমআরএনএ তৈরি হবে, অর্থাৎ এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তাহলে কোন অংশ থেকে হবে না? হেটারোক্রোমাটিন থেকে হবে না, যেটা আমার অধিক কুণ্ডলিত। ঠিক আছে, হেটারোক্রোমাটিন থেকে হবে না, যেটা আমার অধিক কুণ্ডলিত। আর ইউক্রোমাটিন যেহেতু কম কুণ্ডলিত, তাইলে তার মধ্যে সক্রিয় ডিএনএ থাকবে। কি থাকবে? সক্রিয় ডিএনএ থাকবে। আচ্ছা, ক্রোমাটিন জানলাম। এবার দেখো যখন আমি ক্রোমাটিন গঠন করছি যখন, তখন দেখো এই মাঝখানে এসে আমি কি বলছি? ক্রোমোজোম কি আমার অনুলিপন ক্ষমতা সম্পন্ন, বা আবার এরা রঙও ধারণ করতে পারে। এখন রং ধারণ করতে পারে যারা, তাদেরকে বলা হচ্ছে রঞ্জিত অঞ্চল। ঠিক আছে, অর্থাৎ রঙিন অঞ্চল বা রঞ্জিত অঞ্চল। এখন ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে একটা অংশ থাকে যাতে কোনো রঞ্জন নেয় না। ঠিক আছে, অর্থাৎ অরঞ্জিত অঞ্চল, বা কোনো বর্ণ ধারণ করবে না। সেই বর্ণ ধারণ যেটা করতেছে না, অর্থাৎ অরঞ্জিত অঞ্চল, সেই অঞ্চলকে আমরা বলতেছি হইল গিয়ে সেন্ট্রোসোম। কি বলতেছি? সেন্ট্রোসোম। তাইলে এই যে আমার যে কেন্দ্রে যে অংশটা থাকবে, এটা হলো আমার অরঞ্জিত অঞ্চল, এটাকে বলা হয় সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের বৈশিষ্ট্য কি? তাইলে এটা অরঞ্জিত, অরঞ্জিত। আর যেখানে সেন্ট্রোসোম আসছে সেখানে দেখো আমার একটা খাঁজ তৈরি হয়েছে, বা একটু সেখানে কি হয়েছে? সেখানে একটু কম্প্রেসড হয়ে গেছে। ঠিক আছে, চাপ লেগে ভিতরে ঢুকে যাওয়া বলে না, সেইটা হয়েছে। ঠিক আছে, তাইলে এইটাকে বলতেছি আমরা কুঞ্চন, খাঁটি বাংলায় বলতেছি কুঞ্চন। তাইলে যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেখানে আমার প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য কুঞ্চন দেখা যায়। কি দেখা যায়? মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। ঠিক আছে, মুখ্য কুঞ্চন দেখা যাবে। আর এই মুখ্য কুঞ্চনের দুই পাশে তোমার দুইটা ছোট ছোট গাঠনিক অবকাঠামো থাকবে। ঠিক আছে, দুইটা ছোট ছোট গাঠনিক অবকাঠামো থাকবে, অর্থাৎ দুইটা ছোট ছোট তোমার কি বলে ক্যাপের মতো দুইটা অংশ থাকবে। এই অংশটাকে বলা হয় হলো কাইনেটোকোর। কি বলা হয়? কাইনেটোকোর। কাইনেটোকোরের সাথে যখন তোমার ওই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে না, স্পিন্ডল যন্ত্র মূলত কি দ্বারা তৈরি হয় বলো তো? মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয়। তাইলে এই কাইনেটোকোরের সাথেই তোমার মাইক্রোটিউবিউল যুক্ত হয়। কাইনেটোকোরের সাথে কি যুক্ত হয়? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কখন কাজে লাগে? মাইক্রোটিউবিউল কাজে লাগে যখন আমার কোষ বিভাজন হচ্ছে। ঠিক আছে, তাহলে কাইনেটোকোরের সাথে কি যুক্ত হবে? মাইক্রোটিউবিউল যুক্ত হবে। এইটুকু কি বুঝতে পারছো? আমাকে বলো তো। বুঝতে পারছো?
বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাইলে দেখো এইটা আমরা বলছিলাম মুখ্য কুঞ্চন, অর্থাৎ আমার কেন্দ্রে যে মেইন খাঁজটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি মুখ্য কুঞ্চন। মেইন খাঁজ ছাড়াও দেখো নিচের দিকে আরেকটা খাঁজ তৈরি হয়েছে, এখানে এসে আরেকটা খাঁজ তৈরি হয়েছে, এই খাঁজটাকে আমরা বলবো গৌণ কুঞ্চন। কি বলবো? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন বলবো, ঠিক আছে। নিচে যেই আমার মুখ্য কুঞ্চন ছাড়া আমার যেই খাঁজটা থাকবে তাকে আমরা বলবো গৌণ কুঞ্চন। কি বলবো? গৌণ। সেন্ট্রোসোমের জায়গাটা আরেকবার বলবো। আচ্ছা, সেন্ট্রোসোম হইল গিয়ে তোমার যেইটা অরঞ্জিত অঞ্চল, অর্থাৎ ক্রোমোজোমের যেই অংশটা বর্ণ ধারণ করতেছে না, অর্থাৎ পুরোপুরি বর্ণহীন থাকতেছে, তাকে আমরা বলবো সেন্ট্রোসোম, ঠিক আছে। এটা মুখ্য কুঞ্চনে থাকবে, ঠিক আছে। আর প্রত্যেকটা আদর্শ ক্রোমোজোমে একটা করে সেন্ট্রোসোম থাকবে, ঠিক আছে। আচ্ছা, গৌণ কুঞ্চনে আসো। মুখ্য কুঞ্চন বাদে আর যেই খাঁজটা থাকবে তাকে আমরা বলবো গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনকে বলা হয় হলো নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। কি বলা হয়? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। পুনর্গঠন অঞ্চল, ঠিক আছে। বা ইংলিশে বললে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, NOR বলা হয়। মনে রাখবা, মানুষে 5 জোড়া ক্রোমোজোম আছে যাতে গৌণকুঞ্চন আছে, অথবা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল আছে। কয় জোড়া? 5 জোড়া। তাহলে নর বহনকারী কয় জোড়া ক্রোমোজোম আছে মানুষের? 5 জোড়া ক্রোমোজোম আছে। নর বহনকারী 5 জোড়া ক্রোমোজোম আছে। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা গৌণকুঞ্চন সহ মানুষের দেহে 5 জোড়া নিউক্লিয়াস আছে, একে বলা হচ্ছে নর ক্রোমোজোম, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোসোম কি একই কিনা? সেন্ট্রোমিয়ার সেন্ট্রোসোম একই, ঠিক আছে। আসলেই হ্যাঁ, সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোসোম একই। আচ্ছা ঠিক আছে, গৌণকুঞ্চন হইল নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, এটাকে আমরা ইংলিশে বলছি নর। তাহলে মানুষের কয় জোড়া নর ক্রোমোজোম থাকবে? 5 জোড়া নর ক্রোমোজোম থাকবে। আর এই যে গৌণকুঞ্চনের নিচে আমার যে গোলাকার অংশটা আছে, এই গোলাকার অঞ্চলকে বলা হবে স্যাটেলাইট। ওই যে আমরা পড়ছিলাম না, নিউক্লিওলাস কোথায় যুক্ত থাকে? স্যাটেলাইটে যুক্ত থাকে, ঠিক আছে। তাইলে এই যে গোল অঞ্চল, একে আমরা বলতেছি স্যাটেলাইট। স্যাটেলাইট তোমার সকল নিউক্লিয়াসে সকল ক্রোমোজোমে থাকবে না, ঠিক আছে। যে সকল ক্রোমোজোমে থাকবে তাদেরকে বলা হবে কি ক্রোমোজোম? স্যাট ক্রোমোজোম। আমরা পড়ে এসেছিলাম স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোমের উদাহরণ কোনটা? কোথায় কোথায় থাকে? তোমার তুলা, তারপরে তোমার ছোলা, তারপরে পাট। তুলা, ছোলা আর পাটে থাকে, ঠিক আছে। তুলা, ছোলা, পাট, এদের 1 নং ক্রোমোজোমে থাকবে স্যাটেলাইট ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে স্যাটেলাইট বা স্যাট কোথায় থাকবে? তুলা, ছোলা আর পাট, এদের 1 নম্বরে থাকবে স্যাটেলাইট। আচ্ছা ঠিক আছে, গেল স্যাটেলাইট গেল। এবার যে অংশটা আছে সেটা হলো ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার সবসময় ক্রোমোজোমে থাকবে না। কখন থাকবে এরা মিওসিস বিভাজনের সময় থাকবে। কোন বিভাজন? মিওসিস বিভাজন। মিওসিস বিভাজনের প্রথম পর্যায়ে প্রোফেজ, যেটা সেই প্রোফেজে কয়টা ধাপ আছে আমরা জানি? 5টা ধাপ আছে। সেই প্রোফেজের যে প্রথম ধাপ বা প্যাকাইটিন উপদশা, সেই প্যাকাইটিন না, সম্ভবত একটু দেখে নিই, আমার খেয়াল আসতেছে না। লেপ্টোটিন। তাইলে প্রথম যে দশাটা ছিল আমার লেপ্টোটিন উপদশা, সেখানে আমার ক্রোমোমিয়ার দেখা যাবে। কি দেখা যাবে? ক্রোমোমিয়ার, ঠিক আছে। তাইলে ক্রোমোমিয়ার কখন দেখা যাবে? তোমার প্যাকাইটিন উপদশায় তো দেখা যাবে, প্লাস লেপ্টোটিন উপদশায়ও দেখা যাবে। কোন বিভাজনে? মায়োসিস বিভাজনে। মায়োসিস বিভাজনের প্রোফেজ 1-এ দেখা যাবে। আচ্ছা, ক্রোমোমিয়ার গেল। এবার আসো টেলোমিয়ারে। কিসে আসবার? টেলোমিয়ার। তাহলে আমি এইটুকু মুছে দিই। দেখো, টেলোমিয়ার থাকবে হইল গিয়ে ক্রোমোজোমের তোমার শীর্ষ অঞ্চলে। এই যে ক্রোমোজোমের যে শীর্ষ অঞ্চল, এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ারে কি থাকে? টেলোমিয়ারে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে। কি থাকে? ডিএনএ রিপিটেড সিকোয়েন্স।
ঠিক আছে, অর্থাৎ ডিএনএ এখানে রিপিটেড অবস্থায় থাকে। আর এটার কাজ কি? এটা হইলো তোমার নিউক্লিয়াস বা ক্রোমোজোম কতবার বিভাজিত হচ্ছে সেটাই আগে থেকে ঠিক করে দেয়। আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো মানুষের জরা রোধ করে, জরা রোধ করে, অর্থাৎ বুড়ো হইতে দেয় না। ঠিক আছে, তাইলে টেলোমিয়ারের কাজ কি? টেলোমিয়ার কি জিনিস? টেলোমিয়ার ক্রোমোজোমের মাথায় থাকবে, দুই মাথায় থাকবে, এই মাথায় থাকবে। ঠিক আছে, একে বলা হচ্ছে, এটা হলো ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। ঠিক আছে, আর এটার কাজ কি? জরা রোধ করে। ঠিক আছে, বুঝতে পারছো? সেন্ট্রোসোম আর সেন্ট্রোমিয়ার একই জিনিস। ঠিক আছে, তুমি বাট সেন্ট্রোসোম কিন্তু তোমার ইতেও আছে, ওই যে তুমি ওই যে কি বলে অঙ্গাণু যেই সেন্ট্রোসোম আছে সেইটার সাথে কিন্তু এই সেন্ট্রোসোম একই না। ঠিক আছে, এটা ক্রোমোজোমের সেন্ট্রোসোম। ঠিক আছে, এটাকে সেন্ট্রোমিয়ারও বলা হয়, যেটা ইচ্ছা সেটাই বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো টেলোমিয়ার। টেলোমিয়ারকে বলা হচ্ছে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। এটা কি করে? জরা রোধ করে। ঠিক আছে, আচ্ছা গেল সেন্ট্রোসোম, গেল তোমার সব কিছু গেল। এইখান থেকে আর বাকি আছে ক্রোমাটিড। এবার আসো ক্রোমাটিড। এই যে দেখো আমার যেই ক্রোমোজোম আছে, এটা দেখো দুই ভাগে ভাগ হয়েছে না? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। শুধুমাত্র সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোসোমের জায়গায় এরা ভাগ হয় নাই। ঠিক আছে, তাইলে এই যে প্রত্যেকটা ভাগ আছে, এই দুইটা ভাগকে বলতেছে আমার ক্রোমাটিড। ক্রোমাটিড, ক্রোমাটিন না কিন্তু, ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিড। তাইলে একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড আছে? একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড। এরা কখন ক্রোমাটিডে ভাগ হয়? যখন মাইটোসিস বিভাজনের প্রোফেজ পর্যায়ে এরা ভাগ হয়। আর সেন্ট্রোসোম বা সেন্ট্রোমিয়ার, আচ্ছা তুমি সেন্ট্রোমিয়ার যেহেতু পড়ছো, তোমরা সেন্ট্রোমিয়ার হিসেবেই পড়ো। সেন্ট্রোমিয়ার ভাগ হয় কোন ধাপে? এরা ভাগ হবে অ্যানাফেজ দশায়। তাহলে সেন্ট্রোমিয়ার যখন অ্যানাফেজ দশায় ভাগ হয়ে যাচ্ছে, তখন অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। ঠিক আছে, সেন্ট্রোসোম মূলত অ্যানাফেজ না, মেটাফেজ দশায় বলতে পারো। মেটাফেজ দশার শেষে এরা ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায় মেটাফেজ দশার শেষে। আর অপত্য ক্রোমোজোম যেটা সৃষ্টি হয়, সেটা সৃষ্টি হবে অ্যানাফেজে। তাহলে ক্রোমাটিন অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। কখন এরা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? অ্যানাফেজ দশায়। তাইলে প্রোফেজ দশায় সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভাগকে বলতেছি আমরা ক্রোমাটিড। আর সেন্ট্রোমিয়ার যেটা আছে, এটা মেটাফেজ ধাপের শেষে গিয়ে এরা ভাগ হয়ে যাচ্ছে। যখন ভাগ হয়ে যাচ্ছে তখন আমার ক্রোমাটিড দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। এটা কোন ধাপে হচ্ছে? অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে অ্যানাফেজ ধাপে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। এখন দেখো, সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমের অংশকে এক একটা বাহু বলা হয়। ঠিক আছে, তাইলে এই যে আমার সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই সাইডে আমার কি থাকবে? দুইটা বাহু থাকবে। তাহলে একটা ক্রোমোজোমে কয়টা বাহু থাকে? দুইটা বাহু থাকে। ঠিক আছে, এইগুলোকে বলা হবে বাহু। ঠিক আছে, আচ্ছা স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। সেকেন্ডারি কুঞ্চন তো সেকেন্ডারি কুঞ্চন। সেকেন্ডারি কুঞ্চন হইলে এই খাঁজ, ঠিক আছে, এই খাঁচের নিচে যে গোলাকার জায়গাটা, এটা হলো আমার স্যাটেলাইট। এই জিনিসটা হলো নিউক্লিওলাস গঠন, মানে নিউক্লিয়াস যুক্ত থাকে স্যাটেলাইটে। আর গৌণ কুঞ্চন হইলো নিউক্লিয়াস গঠনে হেল্প করতেছে, বা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার আসো নেক্সট জিনিস। এবার আসো তাইলে ক্রোমোজোমের গঠনটা কি তোমরা বুঝতে পারছো? আমাকে বললো তো, যদি কোনো কিছুতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করবো। ঠিক আছে, আমি আবার বলার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসো ক্রোমোজোমের প্রকারভেদ। দেখো, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের ভিত্তি করে ভাগ করা যায়। ঠিক আছে, ক্রোমোজোম কিসের উপর ভিত্তি করে ভাগ হয়? সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ হয়। সংখ্যা, এখন যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে তখন কি বলবে? মোনোসেন্ট্রিক। দুইটা সেন্ট্রোমিয়ার থাকলে ডাইসেন্ট্রিক। অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকলে পলিসেন্ট্রিক। যদি একটাও সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে অ্যাসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ার আছে বাট সেন্ট্রোমিয়ার স্পষ্ট না, তখন তাকে বলা হবে ডিফিউজড। ডিফিউজড, ডিফিউজ।
ডিফিউজড, ঠিক আছে। মোনো সাধারণত নর্মাল যেই ক্রোমোজোমগুলো সেগুলো সবই মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় গমের কিছু প্রজাতিতে, পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় কলাতে, কলা গাছে, ঠিক আছে। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম সাধারণত নর্মালি পাওয়া যায় না, ডিফিউজড ক্রোমোজোমও সাধারণত পাওয়া যায় না। তাইলে এটা হইল গিয়ে নর ক্রোমোজোম। নিউক্লিওলাস পুনর্গঠন যে অঞ্চল সেটাকে ইংলিশে বলা হয় নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, ওইটারে আমরা ইংলিশে সংক্ষেপে নর বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের সংখ্যা গেল, এবার আসো সেন্ট্রোমিয়ারের তোমার মানে পজিশনের ভিত্তিতে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে। সেন্ট্রোমিয়ার কোথায় কোথায় থাকতে পারে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের পুরোপুরি কেন্দ্রে থাকতে পারে, ঠিক আছে, অথবা কেন্দ্র থেকে একটু দূরে সরে থাকতে পারে, কেন্দ্র থেকে একটু দূরে সরে থাকতে পারে, অথবা একদম প্রান্তের দিকে থাকতে পারে। কোথায় থাকতে পারে? একদম প্রান্তের দিকে, অথবা একদম প্রান্তেও থাকতে পারে। তাহলে এর উপর ভিত্তি করে আমার ক্রোমোজোম কয় প্রকার হয়ে গেল? দেখো 4 প্রকার হয়ে গেছে। একটা হইলো একদম কেন্দ্রে অবস্থিত, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। আর তোমার কেন্দ্র থেকে একটু দূরে সরে অবস্থিত, ঠিক আছে, এটা সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। আর একদম প্রান্তের থেকে একটু দূরে অবস্থিত, তাহলে এটাকে বলবে হইলো গিয়ে তোমার অ্যাক্রোসেন্ট্রিক। আর তোমার একদম প্রান্তে যেটা অবস্থিত এটাকে বলে টেলোসেন্ট্রিক। প্রত্যেকটার আকার পড়বা, মেটাসেন্ট্রিক ভি, সাবমেটাসেন্ট্রিক এল, আর অ্যাক্রোসেন্ট্রিক জে, আর টেলোসেন্ট্রিক হলো আই, ঠিক আছে, ভি এল জে আর আই, ঠিক আছে। এটার তুমি মনে রাখবে এটা কোন ধাপে এইগুলো দেখা যায়? এগুলো দেখা যায় হলো অ্যানাফেজ ধাপে, কোষ বিভাজনের মাইটোসিসের অ্যানাফেজ ধাপে এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ভি এল জে আর আই, ঠিক আছে, বুঝতে পারছো? এবার আসো ক্রোমোজোমের কাজ অনুযায়ী প্রকারভেদ। ক্রোমোজোমের কাজ অনুযায়ী প্রকারভেদ। ক্রোমোজোমের কাজ আছে কি ধরনের? ক্রোমোজোমের মানুষের ক্রোমোজোম 46 জোড়া, আমরা জানি 46 জোড়ার মধ্যে 44 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তাইলে এই দেখো আমরা 2 ভাগ পেয়ে গেছি। কি ভাগ? কাজের ভিত্তিতে। একটা হইল গিয়ে আমার অটোসোম, আর একটা সেক্স ক্রোমোজোম। অটোসোম কি করে? আমার অটোসোম হইল গিয়ে আমার দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কি করে? দৈহিক বৈশিষ্ট্য। মানুষেরা কয় জোড়া আছে? 44 জোড়া, 44টা বা 22 জোড়া, ঠিক আছে, 44টা বা 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম যেটা আছে, বানান ভুল লিখছি, সেক্স ক্রোমোজোম যেটা আছে, সেক্স ক্রোমোজোম কি করে? এরা হলো লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। কি করে? লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে, লিঙ্গ নির্ধারণ। কয় জোড়া আছে এরা? 1 জোড়া বা 2টা আছে, ঠিক আছে, সেক্স ক্রোমোজোম। এখন বলো মানুষের সেক্স ক্রোমোজোম কোনটা কোনটা আছে বলো তো? মানুষের সেক্স ক্রোমোজোম কয়টা আছে আমাকে তাই বলো। মানুষের সেক্স ক্রোমোজোম হইল এক্স আর ওয়াই। মানুষের সেক্স ক্রোমোজোম কি কি? এক্স আর ওয়াই, ঠিক আছে। মানুষের সেক্স ক্রোমোজোম 2টা, এক্স আর ওয়াই। দেখো যখন আমার এক্স আর ওয়াই আসতেছে তখন আমার পুরুষ তৈরি হচ্ছে, ঠিক আছে, লিঙ্গ কি হচ্ছে? পুরুষ। আর যখন এক্স এক্স আসতেছে তখন আমার কি তৈরি হচ্ছে? মহিলা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই জন্য পুরুষকে বলা হয় তোমার হেটারোজোম, ঠিক আছে। 2টা আলাদা আলাদা জিনিস আছে না, আলাদা আলাদা আসলে হেটারো, ঠিক আছে। আর মহিলাটা হইলো হোমোজোম, ঠিক আছে, হোমো ক্রোমোজোমের সাহায্যে 60, ঠিক আছে। এখন সেক্স লিঙ্গে যখন এই সেক্স লিঙ্কটার ক্ষেত্রে যখন তোমার এক্স আর ওয়াই কোনো রোগ বহন করতেছে তখন সেটা পরবর্তী প্রজন্মে চলে যাচ্ছে। অটোসোম কোনো রোগ বহন করলে সেটা পরবর্তী প্রজন্মে যাচ্ছে না কিন্তু, বাট যখন সেক্স ক্রোমোজোমগুলো কোনো রোগ বহন করবে এটা পরবর্তী প্রজন্মে চলে যাবে। তাইলে এই ডিজিজগুলোকে বলবে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। কি বলবে? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। 2-একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের উদাহরণ দাও তো আমাকে কমেন্টে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের উদাহরণ বলো। আচ্ছা, তোমরা অনেকে তো অ্যান্সার দিছে এক্স এক্স মেয়ে, এক্স ওয়াই ছেলে, ঠিক আছে। তোমরা যদি জানো তাইলে ঠিক আছে, আমি জানি তোমরা এটা জানো, এটা মোটামুটি সহজ জিনিস। তুমি আমাকে বলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কী কী আছে।
ততক্ষণে আমরা চলে যাই ক্রোমোজোমের গঠনে চলে যাই। ক্রোমোজোমের ভৌত গঠন করছি। এবার ক্রোমোজোম কি কি দ্বারা তৈরি হয়, ঠিক আছে? ক্রোমোজোম মেইনলি দুইটা জিনিস দ্বারা তৈরি হয়। কি কি পড়ছিলাম? ওই যে বলছিলাম না, ক্রোমাটিন হইল এর একক, আর ক্রোমাটিন ছিল ডিএনএ প্রোটিন যৌগ। তাহলে কি কি দ্বারা গঠিত ছিল? ডিএনএ আর প্রোটিন। কি কি? ডিএনএ আর প্রোটিন। তাহলে এই দুটো জিনিস নিয়ে আমার ক্রোমোজোম গঠিত, ঠিক আছে? ডিএনএ না বলে নিউক্লিক অ্যাসিড বলা ভালো। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এনেতে কি বোঝাচ্ছি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এখন নিউক্লিক অ্যাসিড কয় প্রকার আছে? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার আছে। তোমার কি কি আছে? ডিএনএ আর আরএনএ। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। এর মধ্যে ক্রোমোজোমে মেইনলি থাকে ডিএনএ। প্রকৃত কোষে ক্রোমোজোমে মেইনলি থাকে ডিএনএ। ক্রোমোজোমেই ডিএনএর মোট 90% থাকে, আর আরএনএর 10% থাকে হইল গিয়ে তোমার নিউক্লিয়ল অ্যাসিড বা ক্রোমোজোমে, বাকিটা থাকবে সাইটোপ্লাজমে, ঠিক আছে? আর প্রোটিন, ডিএনএ আর প্রোটিনের যদি অনুপাতে আসো, তখন ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে হইল 45% আর প্রোটিন থাকে 55%, ঠিক আছে? বাট যদি তুমি অনুপাতে আসো তখন 1:1 লেখা হবে, ঠিক আছে? অর্থাৎ ডিএনএ আর প্রোটিনের অনুপাত 1:1। আর তোমার যদি পার্সেন্টেজ বলো, তাহলে ডিএনএ 45% আর প্রোটিন 55%। ডিএনএ আর আরএনএর গঠন আমরা পরে পড়বো। এখন আমরা পড়বো হইল গিয়ে তোমার, আচ্ছা তোমরা কি অ্যান্সার দিছিলা? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, হ্যাঁ ঠিক আছে। শর্মিষ্ঠা, শহীদ, ঐন্দ্রিলা, লাবণ্য, শ্রাবন্তী, তোমাদের অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা দুইটাই জেনেটিক ডিজিজ। আর একটা কমন জেনেটিক ডিজিজ কি আছে? ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে 45% ছিল ডিএনএ আর প্রোটিন ছিল 55%। ডিএনএ আমরা পরে আলোচনা করবো, এখন আসো প্রোটিন। ডিএনএ ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে। একটা হইল উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন বা উচ্চ আণবিক ভর সম্পন্ন, আরেকটা হইল নিম্ন আণবিক ভর সম্পন্ন। ঠিক আছে? উচ্চ আণবিক ভর সম্পন্ন প্রোটিন কোনগুলো? তোমার ডিএনএ পলিমারেজ, দেন আরএনএ পলিমারেজ। আর নিম্ন আণবিক ভর সম্পন্ন কি কি প্রোটিন আছে এর মধ্যে? হিস্টোন প্রোটিন আছে আর প্রোটামিন আছে। মনে রাখবা, প্রোটামিন থাকে মেইনলি শুক্রাণুর নিউক্লিয়াসে। কোথায়? শুক্রাণুর ক্রোমোজোমে বা শুক্রাণুর নিউক্লিয়াসে। তাহলে স্পার্মে থাকে, বা মাছের স্পার্মেও বলতে পারো, থাকে হইলো প্রোটামিন, ঠিক আছে? তাহলে প্রোটামিন কোথায় পাওয়া যায়? প্রোটামিন পাওয়া যায় মাছের হবে না, এটা পাওয়া যাবে শুক্রাণুর ক্রোমোজোমে বা স্পার্মের ক্রোমোজোমে। আর হিস্টোন সাধারণত সবগুলো প্রকৃত কোষে পাওয়া যায়, আর আদি কোষে পাওয়া যায় নন হিস্টোন প্রোটিন। বলছিলাম তোমাদের মনে আছে কিনা? আচ্ছা মনে আছে আশা করি। তাইলে দেখো ক্রোমোজোমের কাজ, বলছিলাম এরা বংশগতির ধারক আর বাহক। দেখো এখন আমি তোমাদের কয়েকটা অবজেক্টিভ বলি মেডিকেলে, যেগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। তার আগে জানো জিনোম কি? তোমরা বলছিলা যে মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। কয় জোড়া? 23 জোড়া বা 46টা। এখন আমি এটাকে জোড়া কেন বলতেছি বলো তো? কারণ 23টা আসতেছে পিতা থেকে, 23টা মাতা থেকে। 23টা পিতা আর 23টা মাতা থেকে, ঠিক আছে? এই জন্য আমি একসাথে জোড়া করে বলছিলাম, ঠিক আছে? এখন দেখো, পিতা থেকে যে 23টা আসছে, মাতা থেকে যে 23টা আসতেছে, এটাকে একটা সেট বলা যায়। কি বলা যায়? এটা একটা সেট ক্রোমোজোম, এটা একটা সেট ক্রোমোজোম, মানে এক সেট, ঠিক আছে? বলে না আমার কাছে এক সেট কাগজ আছে, ঠিক আমার কাছে এক সেট ক্রোমোজোম পিতা থেকে, আর এক সেট ক্রোমোজোম আসছে মাতা থেকে। এই পুরো একটা সেটকে বলা হচ্ছে জিনোম। এই সেটকে বলা হচ্ছে, ক্রোমোজোমের সেটকে বলা হয় জিনোম। তাইলে 23টা ক্রোমোজোম যেটা পিতা থেকে আসতেছে সেটা হলো আমার একটা জিনোম, আর যেই 23টা ক্রোমোজোম মাতা থেকে আসতেছে সেটা আমার আরেকটা জিনোম। তাইলে আমাকে বলো মানুষের দেহে জিনোম সংখ্যা কয়টা? মানুষের দেহে জিনোম সংখ্যা হইল 2টা, ঠিক আছে? মানুষের দেহে 2টা বা এক জোড়া জিনোম থাকে, ঠিক আছে? এক জোড়া জিনোম থাকে, এটা হলো জিনোম। এখন বলো জিন কি জিনিস, ঠিক আছে?
এবার আসো যে জিন কি জিনিস। জিন হইল গিয়ে ডিএনএর অংশ, ঠিক আছে। ডিএনএর যদি তুমি ক্ষুদ্রতম অংশ বিবেচনা করো, ডিএনএ আমরা কি জানি বৈশিষ্ট্য বহন করে, বৈশিষ্ট্য অপর দিকে দিয়ে যাচ্ছে। তাইলে বৈশিষ্ট্য সাধারণত কি থেকে আসে, আমি বলছিলাম প্রোটিন থেকে আসে। প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তাইলে এই যে ডিএনএর ক্ষুদ্রতম অংশ যা একটা প্রোটিন সংশ্লেষণ করতে পারে বা একটা অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করতে পারে, তাকে আমরা বলতেছি জিন, ঠিক আছে, জিন। তাহলে ডিএনএ এর একক হইল জিন, আর সবগুলো ডিএনএ একসাথে মিলে দুইটা সেট জিনোম হচ্ছে মানুষের দেহে। তাইলে ডিএনএ, জিন আর জিনোম, ঠিক আছে। জিনকে বলা হচ্ছে মানব দেহের ব্লু প্রিন্ট, এগুলো ভালো করে খেয়াল করো। জিনকে বলা হয় মানব দেহের ব্লু প্রিন্ট, জিনকে কি বলা হয় ব্লু প্রিন্ট, আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লু প্রিন্ট, মাস্টার ব্লু প্রিন্ট, ঠিক আছে। তাহলে জিনোম কি মাস্টার ব্লু প্রিন্ট, আর জিন কি ব্লু প্রিন্ট। আর ডিএনএ আর নিউক্লিক অ্যাসিডকে একসাথে বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএ কে কি বলা হয়, ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, কোশ্চেন করছো তোমরা একটা, থ্যালাসেমিয়া কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার? থ্যালাসেমিয়া 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 না, থ্যালাসেমিয়া সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, ঠিক আছে। হিমোফিলিয়া হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। থ্যালাসেমিয়া সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আচ্ছা আচ্ছা, ডিএনএ হলো মাস্টার মলিকিউল, জিনকে কি বলা হয় ব্লু প্রিন্ট, আর মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় কাকে, জিনোমকে, ঠিক আছে। এই তিনটা জিনিসের মধ্যে কিন্তু তোমার একটা কোশ্চেন মেডিকেলে আসে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোম পড়লাম আমরা, তাইলে বংশগতিতে আসো। বংশগতি ধারক বাহক আমরা কি পড়ছি, ক্রোমোজোম। এবার যদি বংশগতির আরো ভিতরে যাও, ক্রোমোজোমের মধ্যে আরো বস্তু আছে না, তাহলে বংশগতির যদি তুমি আণবিক ভিত্তি ধরো, বংশগতির আণবিক ভিত্তি বলা হয় কাকে, বংশগতির আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ কে, ঠিক আছে। বংশগতির আণবিক ভিত্তি অথবা রাসায়নিক ভিত্তি, দুইটা সেম জিনিস। রাসায়নিক ভিত্তি বা আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ কে, ঠিক আছে। আর বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, বায়োকেমিক্যাল ভিত্তি, কেমিক্যাল ভিত্তি, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয় হইল গিয়ে জেনেটিক কোডকে, জেনেটিক কোড বা জেনেটিক কোডনকে বলা হয় বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। এই দুটো জিনিস মনে রাখবা। আচ্ছা, এবার আমরা একটা শেষ জিনিস পড়বো আজকে, সেটা হলো বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম, বি ক্রোমোজোম। দেখো বি ক্রোমোজোম কি জিনিস, বি ক্রোমোজোম হইল নর্মাল ক্যারিওটাইপে থাকে না। ক্যারিওটাইপ কাকে বলা হয়, তুমি তোমার ক্রোমোজোমকে যে যদি সংখ্যায় প্রকাশ করো তাইলে যেটা আসে সেটা বলা হয় ক্যারিওটাইপিক। মানুষের ক্রোমোজোম কয় জোড়া, 46টা বা 23 জোড়া, ঠিক আছে। নর্মালি অটোজোমকে আলাদা লেখা হয় আর সেক্স ক্রোমোজোমকে আলাদা লেখা হয়। তাহলে মানুষের ক্যারিওটাইপ হয় হইল গিয়ে তোমার 44 বা 23 জোড়া প্লাস XY, ঠিক আছে। এটাকে বলা হয় মানুষের ক্যারিওটাইপ, অর্থাৎ মানুষের যেই ক্রোমোজোম আছে। এখন বি ক্রোমোজোম এই ক্যারিওটাইপের অংশ না, অর্থাৎ এই ক্যারিওটাইপে অংশ থাকে না, হইলো বাইরে থেকে আসে, ঠিক আছে। বাট মানুষেরা থাকে না, এরা হইল গিয়ে মেইনলি থাকে কোথায় কোথায়, ভুট্টায় থাকে, ভুট্টায় থাকে। আর উলটচন্ডাল উদ্ভিদ নামে একটা উদ্ভিদ আছে, সেইখানে থাকে, ঠিক আছে। আর এদেরকে বলা হয়, এদেরকে কিছু নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এদেরকে বলা হয় সেলফিশ জিন বা সেলফিশ ক্রোমোজোম, ঠিক আছে। কারণ কি, এরা মেন্ডেলিয়ান সূত্র মানে না, মেন্ডেলের সূত্র মানে না, মেন্ডেলের সূত্র মানে না, ঠিক আছে। বি ক্রোমোজোম, দেখো ক্যারিওটাইপ আমি বলছি, ক্যারিওটাইপ হইল গিয়ে তুমি যে ক্রোমোজোমটাকে যদি তুমি সংখ্যা আকারে প্রকাশ করতে চাও তাহলে যেটা আসবে সেটা তোমার ক্যারিওটাইপ, ঠিক আছে। আচ্ছা, বংশগতি বস্তু গেল, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা,
নিউক্লিক অ্যাসিডের হালকা গঠন করে আজকে আমরা শেষ করবো, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডের গঠন দেখো। নিউক্লিক অ্যাসিড হলো দুই প্রকার, আমরা জানি ডিএনএ আর আরএনএ, ওইটা আমরা নেক্সট দিন পড়বো। আজকে আমরা নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয় তার সহজে একটা ডায়াগ্রাম শিখবো। দেখো, নিউক্লিক অ্যাসিড হলো আমার নিউক্লিওটাইডের পলিমার। কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার, ঠিক আছে? পলিমার মানে কি? অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিওটাইডের পলিমার। পলিমারের একক কি হবে তাইলে? নিউক্লিওটাইড যখন তোমার ডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয় তখন এরা নিউক্লিওটাইডের পলিমার হয়। তাইলে এইখানে হলো আমার ডাইএস্টার বন্ধন দ্বারা তৈরি হয়, ডাইএস্টার বন্ধন। নিউক্লিওটাইড যখন ডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয় তখন নিউক্লিওটাইডের পলিমার হয়, যেটা হলো আমার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের যদি তুমি বিবেচনা করো, নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিওটাইডকে যদি আবার তুমি ভাঙো তাহলে তুমি দুইটা জিনিস পাবা। কি কি পাবা? নিউক্লিওসাইড পাবা, নিউক্লিওসাইড, ঠিক আছে? আর ফসফরিক অ্যাসিড। কি পাবা? ফসফরিক অ্যাসিড। আর এই নিউক্লিওসাইডকে যদি তুমি আবার ভাঙো তাহলে তুমি দুইটা জিনিস পাবা। কি কি পাবা? নিউক্লিওসাইডকে ভাঙলে তুমি পাবা নাইট্রোজেন বেস আর রাইবোজ সুগার। নাইট্রোজেন বেস আর রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ সুগার, এরা দুইজনই পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট। এই জন্য আমি লিখতেছি ডাইরেক্ট পেন্টোজ সুগার, ঠিক আছে? তাইলে নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার মিলে তৈরি হয় নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডগুলোর ডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হলে তৈরি হবে নিউক্লিওটাইডের পলিমার। আর নিউক্লিওটাইডের পলিমারই হইলো আমার নিউক্লিক অ্যাসিড। তাইলে আমাকে বলো, নিউক্লিক অ্যাসিডকে যদি আমি ভাঙি তাহলে তিনটা জিনিস পাবো। কোন কোন জিনিস পাবো? নাইট্রোজেন বেস পাবো, পেন্টোজ সুগার পাবো আর ফসফরিক অ্যাসিড পাবো, ঠিক আছে? তাইলে নিউক্লিক অ্যাসিড কিসের সমন্বয়ে গঠিত হয়? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। নেক্সট দিন আমরা এগুলোর ডিটেলস পড়বো। ডিএনএ আর আরএনএ তোমার কাজগুলো পড়বো। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের আমরা প্রসেস পড়বো না, আমাদের যতটুকু অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে আমরা শুধু সেইটুকু পড়বো, ঠিক আছে? কারণ প্রসেস পড়াইতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমরা 1 ঘন্টার মধ্যে যেহেতু ক্লাসটা শেষ করবো নেক্সট দিন, তাইলে আমরা শুধু ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন আর ট্রান্সলেশনের জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে আমরা ক্লাসে সেইগুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অ্যান্সারে বলো। কি কি কোশ্চেন, কোনো কোশ্চেন তোমাদের আছে কি না? প্রসেসটা শর্টকাটে একটু বুঝাই দিয়েন। আচ্ছা, চেষ্টা করব যদি আমাদের হাতে টাইম থাকে তাইলে আমরা প্রসেসগুলো বোঝাই দেওয়ার চেষ্টা করব। রেপ্লিকেশনটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? মেইনলি রেপ্লিকেশনটা একটু ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন অত একটা ইম্পর্টেন্ট না মেডিকেলের অ্যাডমিশনের ক্ষেত্রে। ওইখান দিয়ে খালি অবজেক্টিভগুলো পড়লেই তোমাদের হয়। আর আমরা নেক্সট দিন মেইনলি ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। ডিএনএর গঠনটা তোমাদের লাগবে, ঠিক আছে? ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। নর ক্রোমোজোম 5 জোড়া কিভাবে, তোমার ওটা কিভাবে আসলে তা বলা যায় না, এখন সৃষ্টিকর্তা যেভাবে বানাইছে সেইভাবে, ঠিক আছে? ওর মধ্যে 5 জোড়া ক্রোমোজোম আছে যার মধ্যে স্যাটেলাইট আছে, ঠিক আছে? এই জন্য ওইটাকে আমরা বলতেছি তোমার কি বলতেছি, ওইটাকে আমরা বলতেছি হইলো নর ক্রোমোজোম, ঠিক আছে? 5 জোড়া আছে। আচ্ছা, তাহলে তোমাদের মনে হয় আর কোনো কোশ্চেন নেই, তাহলে তোমরা আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাও তো আজকে। আমরা এখন যা যা পড়লাম তার মধ্যে আমাকে অ্যান্সার দাও। কি অ্যান্সার দিবা?
বলো অ্যান্সার কোনটা হবে, বলো আমাকে অ্যান্সার কোনটা হবে বলো আমাকে। 1:1 ঠিক আছে, আমি পার্সেন্টেজে দিছি, দেখো বলো। এই শহীদ, তোমার অ্যান্সার কি হয়েছে? ঠিক করো। 2 নাম্বার হবে, ঠিক আছে, তাইলে এটার অ্যান্সার হবে 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে। তাইলে আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমরা হইল গিয়ে 6টার সময় পরীক্ষা দিবা, তোমাদের 6টার সময় কোশ্চেন দিয়ে দেওয়া হবে, পরীক্ষা দিবা, পরীক্ষা একটু পরে বসবা, ঠিক আছে, আধা ঘন্টা পরে। তুমি এখন ক্লাস করলা তো, পারলে তুমি এখনই বইটা খুলে 15-20 মিনিট পড়ো, তাইলে আমার মনে হয় না যে তার বেশি আর পড়া লাগবে, কারণ আমি ক্লাসে সব কিছুই বলে দিচ্ছি, ঠিক আছে। আর তারপরে কালকে তোমরা পরীক্ষায় বসবা, তোমরা হইলো 6টার সময় পরীক্ষা দিবা, আর 7টার সময় আমাদের আবার ক্লাস শুরু হবে, ঠিক আছে। সবাই ক্লাস করবে আশা করি। ক্যারিওটাইপ বাবু তুমি সাংখ্যিকভাবে তোমার ক্রোমোজোমের প্রকাশটা, ঠিক আছে, ওই যে মানুষের ক্রোমোজোম কত 44টা মোট, মানে 46টা মোট, এর মধ্যে 2টা হইলো সেক্স ক্রোমোজোম আর 44টা হইলো তোমার অটোজোমকে আলাদা লেখা হয়, সেক্স ক্রোমোজোমকে আলাদা লেখা হয়, এই জন্য 44+XY এটাকে বলা হচ্ছে মানুষের ক্যারিওটাইপ। আশা করি বুঝতে পারছো, তোমরা অনেকে অ্যান্সার দিছো, সাবাস। আচ্ছা ঠিক আছে, তাইলে এই পর্যন্তই তোমাদের আজকে, ঠিক আছে।